আসো না, আজকে রাতে আমার কাছে আসো, আমাকে একটু আনন্দ দাও। কলি বলল, দেখুন আপনার সাথে আমার হিল্লা বিয়ে হয়েছে, কিন্তু বাসর হওয়ার কোনো কথা ছিল না। করিম মিয়া বলল, কবুল করলে বাসর করতে হয়, হিল্লা বিয়া হোক আর যাই হোক, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এখন আমার সাথে তোমার বাসর করতেই হবে। কলি বলল, আপনি যদি এরকম করেন তাহলে আমি কিন্তু চিৎকার করে মানুষ জড়ো করব। করিম মিয়া বলল, কোনো লাভ হবে না, কারণ শরিয়া মেনে তোমাকে আমি বিয়ে করেছি, আইনত তুমি আমার বউ, তাই তুমি চিৎকার করলে লোকজন আসলেও কোনো সমস্যা হবে না। কলি বলল, দেখুন আপনি আমার স্বামীকে কথা দিয়েছেন, আমি কথা দিয়েছি তোমাকে ইজ্জতের সহিত রাখবো। কলি বলল, তাহলে আপনি আমার ইজ্জত হরণ করতে চাচ্ছেন কেন? করিম মিয়া বলল, স্বামী স্ত্রীর সাথে মিলন করবে, এখানে ইজ্জত হরণ হওয়ার কি আছে? কলি বলল, আমার স্বামীকে আপনি কথা দিয়েছিলেন বিয়ের পর আপনি থাকবেন এক রুমে, আমাকে রাখবেন আরেক রুমে। করিম মিয়া বলল, হ্যাঁ আমি আমার কথা রাখবো, তুমি এই রুমে থাকবে, আমি অন্য রুমে থাকবো, তবে সেটা বাসর করার পর। কলি বলল, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। করিম মিয়া বলল, আমার ঘুমন্ত যৌবন জেগে উঠেছে, আজকে আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। করিম মিয়াকে সজোরে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিয়ে কলি রুমের দরজা খুলে রুম থেকে বাইরে চলে আসলো। কলি দরজার সামনে ঘুমিয়ে পড়েছিলেন। করিম মিয়ার পাশের বাসায় ভাড়া থাকেন রিমি ভাবি। রিমি ভাবি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে যখন রুমের দরজা খুলে হেঁটে আসছিলেন, হঠাৎ খেয়াল করলেন করিম মিয়া দরজার সামনে একটা নতুন বউ শুয়ে আছেন। রিমি করিম মিয়ার সম্পর্কে যতটুকু জানে, করিম মিয়ার বউ বাচ্চা নেই। করিম মিয়া মাঝে মধ্যে হিল্লা বিয়া করে এনে এই ঘরেই নতুন বউকে নিয়ে বাসর করেন। এই বাড়ির মালিক করিম মিয়া হতেই করিম মিয়াকে কেউ কিছু বলতে পারে না। করিম মিয়ার টাকা পয়সার অভাব নেই, কিন্তু বয়স হওয়ার পরেও করিম মিয়ার চরিত্র ভালো না হওয়ার কারণে বউ বাচ্চারা করিম মিয়াকে ফেলে চলে গেছে। এরপর থেকে করিম মিয়া এই এলাকায় হিল্লা বিয়ার দরকার হলে হিল্লা বিয়া করে এনে 3 মাস 13 দিন এই ঘরে রাখেন। এইসব কথা রিমির জানা গল্প। কিন্তু এই বউ ঘরের সামনে শুয়ে আছে কেন? তাহলে কি করিম মিয়া গত রাতে যে মেয়েকে বিয়ে করে এনেছে এই মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছে? 7-5 ভাবতে ভাবতে কলির মাথায় হাত রাখতেই কলির ঘুম ভেঙে গেল। সাথে সাথে ভয় পেয়ে চমকে উঠে বসে পড়লো। রিমি বলল, কি নাম তোমার? কলি বলল, আমার নাম কলি। রিমি বলল, করিম মিয়া নিশ্চয়ই তোমাকে হিল্লা বিয়া করেছে? কলি বলল, জি। রিমি বলল, তাহলে তুমি ঘরের ভেতরে না থেকে ঘরের বাইরে কেন? কলি তখন গত রাতে কলির সাথে ঘটে যাওয়া কথাগুলো রিমিকে খুলে বললেন। কলির মুখে সব কথা শোনার পরে রিমি বলল, উনি যেহেতু তোমাকে হিল্লা বিয়া করেছেন তাহলে তো তোমার সাথে উনি মিলন করতে চাইবে, এটাই স্বাভাবিক। কলি বলল, উনি আমার স্বামীকে কথা দিয়েছেন আমার শরীর স্পর্শ করবেন না, কিন্তু এখন উনি ওনার কথা রাখছেন না। রিমি বলল, ওনার সংসারে তোমার থাকতে গেলে ওনার সব কথা মেনে চলতে হবে, না হলে তো উনি তোমাকে ওনার সংসারে রাখবে না। কলি বলল, গত রাত্রের আচরণের পর থেকে আমি আর ওনার সাথে থাকতে চাই না, একটু পর আমার স্বামী চলে আসবে, আমি ওর হাত ধরে চলে যাব, কপালে যা আছে তাই হবে। রিমি বলল, তোমার হিল্লে বিয়ে হওয়ার কারণ কি? কলি বলল, আমার স্বামী আমাকে তালাক দিয়ে ফেলেছিল, এই কারণে এলাকার মুরব্বীরা বলল হিল্লে বিয়ে না করলে আর স্বামীর কাছে যাওয়া যাবে না। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আমিও আমার স্বামীকে ভালোবাসি, তাই আমরা চাই আবারও একসাথে সংসার করতে, এই জন্যই মুরব্বীদের কথা মেনে এই বৃদ্ধ লোকটিকে হিল্লে বিয়ে করেছিলাম। রিমি বলল, তোমার স্বামী যদি তোমাকে এতই ভালোবাসে তাহলে তালাক দিয়েছিল কেন? কলি বলল, সে অনেক কথা, শুনবেন? রিমি বলল, হ্যাঁ বলো শুনি। সেদিন আমি রান্নাঘরে ভাত রান্না করছিলাম, এমন সময় বাড়ির মালিক বাহার মজুমদার সাহেব এসে আমাদের বাসার কলিং বেল টিপলো। আমি রান্নাঘর থেকে মনে করেছিলাম আমার স্বামী দিলদার এসেছেন। আমি তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলেই দেখলাম আমাদের বাড়িওয়ালা বাহার মজুমদার সাহেব। ওনাকে দেখে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। উনি বলল, ওয়ালাইকুম আসসালাম। শোনো দিলদারের বউ, তোমাদের 6 মাসের বাসা ভাড়া আটকে গেছে, বাসা ভাড়াগুলো দাও। আমি বললাম, ভাইজান আমার স্বামী বলেছে আগামী মাসের মধ্যে সব টাকা একসাথে দিয়ে দেবে। বাহার মজুমদার বলল, এমন কথা আজকে 6 মাস ধরে শুনছি, আজকে বাসা ভাড়া দেবে, না হয় কাল সকালে আমি এসে তোমরা স্বামী স্ত্রী দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর তুমি কেমন মেয়ে বাপু, দেখছো তোমার স্বামী একার ইনকামে সংসার চলে না, তুমি ঘরে বসে আছো কেন? বাহিরে গিয়ে একটা চাকরি করলেই তো হয়। আমি বললাম, ভাইজান আমি মেয়ে মানুষ, আমি কি চাকরি করব? বাড়ির মালিক বলল, এখন দেশ চালাচ্ছে মেয়ে মানুষ, বিরোধী দলীয় নেত্রী মেয়ে মানুষ, সংসদের স্পিকার মেয়ে মানুষ, ওনারা মেয়ে মানুষ হয়ে যদি এসব করতে পারে, তুমি কোন হুজুরে মেয়ে এসেছো যে তুমি ঘরের বাইরে হতে পারবে না? আমি বললাম, আমি তো পড়ালেখা বেশি করিনি, আমাকে কেউ কি চাকরি দেবে? আমার কথা শুনে বাড়িওয়ালা আরো রেগে গিয়ে বলল, অফিসে চাকরি করতে হবে কেন, গার্মেন্টসে চাকরি করো, তাও যদি না পাও রাস্তার পাশে ইট ভাঙো, তাতেও তো 2 পয়সা ইনকাম হবে। আমি অত সব বুঝি না, কালকের মধ্যে আমার বাসা ভাড়া দেবে। বলেই বাড়িওয়ালা চলে গেলেন। বাড়িওয়ালার এমন কথা শুনে মাথা ধরে যাওয়াতে আমি বিছানায় শুয়েছিলাম। আমার স্বামী দিলদার ঘরে ঢুকে আলনার সামনে দাঁড়িয়ে শার্ট খুলতে খুলতে বলল, নবাবের মেয়ে সারাদিন খায় আর ঘুমায়, স্বামীটা যে সারাদিন বাইরে কাজ করে ঘুরে আসলো সেদিকে খেয়াল নেই। এমনিতে বাড়িওয়ালার কথার চাপ আমি সহ্য করতে না পেরে মাথা কামড়ানি উঠাতে শুয়েছিলাম, তার উপর স্বামীর এমন কথায় আমি আর মেনে নিতে পারলাম না। আমি শোয়া থেকে উঠে বললাম, হ্যাঁ আমি নবাবের মেয়ে, আমার বাবার কারি কারি টাকা না থাকতে পারে, কিন্তু আমাদেরকে কখনো অভাবে রাখেনি। আমার এমন উত্তেজিত কণ্ঠ শোনার জন্য
দিলদার মোটেও প্রস্তুত ছিল না। সে পেছনে ফিরে আমাকে সজোরে চড় মেরে বলল, স্বামীর মুখে মুখে কথা বলিস? এই শিক্ষা কি তোর বাবা মা দিয়েছে তোকে? আমি বললাম, মা বাবা তুলে কথা বললে ভালো হবে না বলছি। আমাদের এমন চিৎকার চেঁচামেচি শুনে পাশের ফ্ল্যাটের বুবলি ভাবি দৌড়ে আসলেন। বুবলি ভাবিকে দেখে দিলদার যেন আরো উত্তেজিত হয়ে গেল। বলল, তোর মা বাবা তুললে কথা বললে কি করবি তুই? আমি বললাম, তুই কারে করবে না বলছি। বুবলি ভাই বলল, আহা, তোমরা কি সারা বছর ঝগড়া করবে? আমি বললাম, দেখুন ভাবি, কথা নেই বার্তা নেই, বাহির থেকে এসে আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করছে। দিলদার বলল, আমি বাহির থেকে এসেছি অনেকক্ষণ হলো, কখন থেকে বলছি উঠে নাস্তা পানি দাও, তার কোনো খবর নেই। আমি বললাম, ঘরের মধ্যে রান্না করার মতো চাল নেই, আবার নাস্তা পানি খোঁজে। আসলে ইদানিং দিলদারের ইনকাম কমে যাওয়াতে দিলদারের মেজাজটা কেমন খিটখিটে হয়ে গেছে, অল্প কথাতেই রেগে যায়। আসল বিষয়টা হচ্ছে, ছেলেদের পকেটে টাকা না থাকলে দুনিয়াদারি অসার লাগে। দিলদার বলল, চাল থাকবে না কেন? নিশ্চয় বাপের বাড়িতে পাঠিয়েছিস। আমি বললাম, আমার বাপের বাড়ি তোমার মতো ফকির না যে ওখানে চাল পাঠাতে হবে। তারপর এক কথা দু কথা এভাবে তর্কাতর্কির এক পর্যায়ে দিলদারের মাথা গরম করে আমাকে তালাক দিয়ে দেয়। দিলদার বলে, তোর মতো কলঙ্কিনীর সাথে আমি ঘর করব না, তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক তোকে। সাথে সাথে আমি মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পাশে দাঁড়িয়ে থাকা বুবলি ভাবি বলল, ছি দিলদার, ছি, তুই এটা কি করলি? দিলদার আমার সাথে রাগারাগি করলেও আমাকে কিন্তু মন থেকে ভালোবাসতো। আমাদের সংসারে অভাব নিত্য সঙ্গী হলেও অভাবের ভেতর ঝগড়াঝাটির মধ্যেও ভালোবাসার কমতি ছিল না। আজ হঠাৎ করে দিলদার এমন কেন করলো আমি নিজেও বুঝতে পারলাম না। দিলদার বলল, হায় হায়, এখন আমি কি করব? রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি। বুবলি বলল, তালাক যখন দিয়ে ফেলেছিস এখন কিছুই করার নেই, এই বউ এখানে তোর সাথে আর থাকতে পারবে না। দিলদার বলল, ভাবি, যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার বউকে ঘরে রাখতে চাই। বুবলি বলল, এখন যদি আবার সংসার করতে চাস তাহলে তোর বউকে হিল্লা বিয়া দিতে হবে। দিলদার বলল, আমার বউকে কার সাথে হিল্লা বিয়া দেবো? কোথায় পাবো এমন বিশ্বস্ত লোক? বুবলি বলল, আমার সন্ধানে একজন বয়স্ক লোক আছেন যিনি এই ধরনের হিল্লা বিয়া করেন, আবার 3 মাস 13 দিন পর যার বউ তার কাছে ফেরত দিয়ে দেন। দিলদার বলল, তাহলে ভাবি, আমার বউকে তার সাথে হিল্লা বিয়া দেওয়ার ব্যবস্থা করুন। কাজী অফিসে রহিম কাজী বসে আছেন, পাশে বসে আছেন করিম মিয়া, তার পাশে নতুন বধূ বেশে বসে আছেন কলি, আরেক পাশে বসে আছে বুবলি ভাবি ও দিলদার। দিলদার বলল, দেখুন, আপনার সাথে আমার বউকে বিয়ে দিচ্ছি, কিন্তু আপনি আমার বউকে স্পর্শ করতে পারবেন না। বিনিময়ে আপনাকে যা করতে হয়, যা দিতে হয় আমি দেব, তবুও আমার বউকে আপনি স্পর্শ করতে পারবেন না। করিম মিয়া বলল, ঠিক আছে ঠিক আছে, ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আমি বয়স্ক মানুষ, আমি আর কি এসব করব। দিলদার বলল, আপনি এক রুমে ঘুমাবেন আর আমার বউকে আরেক রুমে ঘুমাতে দেবেন। করিম মিয়া বলল, তুমি যা বলো তাই হবে, সমস্যা নেই। দিলদার বলল, আমি প্রতিদিন একবার গিয়ে আমার বউকে দেখে আসবো। করিম মিয়া বলল, ওরে বাবা, হয়েছে, তুমি যা যা বলেছো সবই ঠিক থাকবে, তবে 3 মাস 13 দিন তোমার বউকে আমার কাছে টাকা পাবো, তুমি আমাকে 50,000 টাকা দেবে। দিলদার বলল, ঠিক আছে, আমি তাই দেব। পাশে বসা বুবলি বলল, আচ্ছা কাজী সাহেব, এবার তাহলে বিয়েটা পড়ান। কলি বলল, তারপর আমাদের বিয়ে হয়ে গেল। এরপরে গত রাতে করিম মিয়া আমাকে নিয়ে ঘরে তুললো। এরপরে সব কথা তো আমি আপনাকে বলেছি। রিমি কথাগুলো বলতে না বলতে ওখানে এসে হাজির হলেন দিলদার। রিমি দিলদারকে দেখে বললেন, উনি কে? উনি আমার স্বামী দিলদার। কি হয়েছে কলি, তুমি বাইরে কেন? কলি দিলদারের গত রাতে ঘটে যাওয়া সব কথা খুলে বলল। শুনে দিলদারের মাথা গরম হয়ে গেল। শালার বুইরা আমাকে কথা দিয়ে কথা রাখছে না। বুইরাকে বলো, তোমাকে আমি আমার ঘরে নিয়ে যাব, এটা আমার কপালে যেটা আছে সেটাই হবে। ওই বুইরা করিম মিয়া কই? কলি বলল, গত রাতে সে তো ঘরের ভেতরে ছিল, আমি যখন বের হয়েছি বাহির থেকে আমি নিজে লক করে দিয়েছি যাতে বুড়ো বাইরে এসে আমাকে ধরতে না পারে। রিমি ভাবি বলল, যান, আপনাদের সমস্যা আপনারাই সমাধান করুন। এই বলে রিমি ভাবি চলে গেল। দিলদার দরজার লকটা খুলে কলিসহ ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘরে ঢুকে ওদের চোখ কপালে উঠে গেল। দেখলো মেঝেতে মরে পড়ে আছে করিম মিয়া। গত রাতে কলি সজোরে ধাক্কা দেওয়াতেই করিম মিয়া নিচে পড়ে মারা গেছে। কলি দিলদারকে জড়িয়ে ধরে বলল, এখন কি হবে? আমি তো খুনের আসামি হয়ে গেলাম। দিলদার বলল, পুলিশ আসলে বলবে খুন তুমি করনি, গত রাতে খুন আমি করেছি। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।